হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের চাইল্ড স্টাডি বা যে চ্যাপ্টার 3 আমরা শুরু করেছিলাম, আগেরবারে আমরা পার্ট 1 করেছিলাম বা পর্ব 1 সামাজিক বিকাশ, তার আজকে সেকেন্ড পার্ট পর্ব 2 নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এই চ্যাপ্টারটার 2, 7 ও 16 নম্বরের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে করে এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করে নেব। আগের দিনে আমরা এই চ্যাপ্টারটা থেকে মোট গুরুত্বপূর্ণ 16টা প্রশ্ন আলোচনা করেছি। সেই ভিডিওটা তোমরা চ্যানেলে গেলে অবশ্যই পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। আজকে আমরা পর্ব 2 স্টার্ট করছি 17 নম্বর প্রশ্ন থেকে। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে জেন্ডার স্টেরিওটাইপ বা স্টেরিওটাইপ জেন্ডার বলতে কী বোঝো। জেন্ডারের ভূমিকা প্রধানত পরিবার ও সমাজের প্রেক্ষিতে বিবেচিত হয়, এবং যখন যৌথভাবে পরিবার ও সমাজ উভয়ের প্রেক্ষিতে বিবেচিত হয় তখন তাকে স্টেরিওটাইপ বলা হয়। মূলত সব সময় যে সমাজে দুটি জেন্ডার স্বীকৃতি দেওয়া হয়ে থাকে, যা আমরা পুরুষ ও মহিলা হিসেবে পরিচিত, এবং কিছু ক্ষেত্রে বর্তমান যুগে তৃতীয় জেন্ডারদেরও উদাহরণ পাওয়া যায়। এখানে আমাদের এই জেন্ডার স্টেরিওটাইপ এর জন্য আমাদের সমাজ এবং পরিবার পুরুষ ও মহিলা উভয়ের জন্য পৃথক পৃথক বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাদের আচরণের মাত্রা প্রস্তুত করে, পারদর্শিতা, জ্ঞান সমস্ত কিছুকে সীমিত করে। উদাহরণস্বরূপ বলতে গেলে যখন আমরা দেখব যে শিশুকালে কোনো বালক বালিকাদের বিশেষ কোনো দিনে বা তাদের উপহার দেওয়ার ক্ষেত্রে বালিকাদের ক্ষেত্রে পুতুল, খেলনাবাটির সরঞ্জাম এবং সেই জাতীয় কিছু সাজ সরঞ্জাম উপহার হিসেবে দিয়ে থাকে, কিন্তু বালকদের ক্ষেত্রে গাড়ি, ব্যাট বল ইত্যাদি বস্তু উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে। আবার দেখবে উচ্চশিক্ষার বিষয় নির্বাচনের ক্ষেত্রে বালকদের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়, গণিত বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়, অন্যদিকে বালিকাদের ক্ষেত্রে কলা বিভাগের উপর অধিক প্রাধান্য দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের পেশাগত দিকটিকেও শ্রেণীকরণ করা হয়ে থাকে। এই যে পুরুষ বা ছেলে হলে এক ধরনের পেশা, এক ধরনের কাজকর্ম, এক ধরনের আচার আচরণ নির্দিষ্ট করে দেওয়া, এবং মেয়েদের ক্ষেত্রে আরেক ধরনের আচরণ, আবেগপ্রবণতা ইত্যাদিকে নির্দিষ্ট করে দেওয়া, এটাকেই আমরা জেন্ডার স্টেরিওটাইপ বলছি। পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, দলের প্রভাবে শিশু যে গুণাবলীগুলি অর্জন করতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করো, অথবা শিশুর সামাজিকতার বিকাশে দলের প্রভাব কীরূপ, দলের প্রভাবে শিশু কোন কোন বিষয়গুলি অর্জন করতে সক্ষম হয় তা আলোচনা করো। এটা 7 এবং 16 এই দুটো মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিশুর সামাজিক বিকাশে সামাজিক দলের বিশেষ ভূমিকা রয়েছে। হ্যাভিগো-হার্সের মতে দল শিশু সামাজিকতার ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। কীভাবে সমবয়সীদের সঙ্গে মিশতে হবে, সঠিক সামাজিক মনোভাব আয়ত্ত করতে হবে, বন্ধুদের সঙ্গে সহচর্যের মানসিক সন্তোষ লাভ, যুক্তিসঙ্গত এবং সামাজিক মূল্যবোধের প্রতি আনুগত্য প্রদর্শন কীভাবে করতে হয়, সেগুলো সামাজিক দল বা শিশু যে সমস্ত সংগঠনের সাথে মেশে, ছোটোবেলায় যে বিভিন্ন পাড়ার ছেলে মেয়েদের সাথে একত্রে খেলাধুলা, স্কুলে বিভিন্ন বন্ধুদের সাথে খেলাধুলা, এগুলো এই সামাজিক এগুলো তাদেরকে একটা দল গঠন করতে শেখায়, এবং এই দল থেকে সে সমবয়সীদের সাথে কীভাবে মিলেমিশে কাজ করতে হয়, সমাজে কীভাবে মানিয়ে চলতে হয়, সমাজের মনোভাব আসলে কি, এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারে। এরপরে আমরা দেখব যে এই যে দলের প্রভাবে শিশু কোন কোন বিশেষ গুরুত্বপূর্ণ দিকগুলি অর্জন করতে সক্ষম হয়। বলা হচ্ছে 8 থেকে 9 বছর বয়সের সময়কালে শিশুদের মধ্যে দলের প্রতি আকর্ষণ বেশি হয়। এই সময় তাদের বন্ধুদের সংখ্যা বৃদ্ধি পায়। এই বয়সে শিশুদের দলকে মনোবিজ্ঞানীরা গ্যাং এজ বলে থাকে। এর মধ্যে দিয়ে তাদের সামাজিক বিকাশের বিশেষ দিক লক্ষ্য করা যায়। এর মধ্যে দিয়ে তাদের প্রতিযোগিতা, সম্মান অর্জন, একাত্মবোধ, আবার শত্রুতাবোধ ইত্যাদি গড়ে ওঠে। এই দলের প্রভাবে শিশুদের যেসব গুণাবলী অর্জন করে সেগুলি সম্পর্কে হলো সামাজিক অনুমোদন লাভ। 8 থেকে 9 বছর বয়সী শিশুরা তারা নিজেদের দলের অন্যান্য বালিকাদের উক্ত মন্তব্যগুলির প্রতি বিশেষ অনুভূতি সম্পন্ন হয়। তাদের কাছ থেকে কোনো কথা বা তাদের মতো করে নিজেদের তুলনা করা, তাদের মতো হতে না পারলে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই সময় তাদের কাছে দলের অনুমোদন বিশেষ প্রয়োজনীয় হয়ে ওঠে। দেখবে যে 8-9 বছরের বাচ্চাদের ক্ষেত্রে ওরা স্কুলে গিয়ে কোনো একটা বন্ধুর কাছে কিছু একটা বস্তু দেখে এলে সেটার জন্য সে বায়না করতে থাকে। অন্য কারোর বার্থডে পার্টি বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তারা কী ধরনের ব্যবহার আচরণ করছে সেগুলোর প্রতি খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সেগুলো দেখে, এবং পরবর্তীকালে সেই রকমই জিনিস সে নিজের পরিবারেও আশা করে, এবং সেই নিয়ে নানা রকমের সমস্যা তৈরি করে বায়না করতে থাকে। এবং এই সমস্ত বিষয়গুলি ফুলফিলমেন্ট না হলে তারা হতাশাগ্রস্ত হয় এবং মনে করে যে তারা সেই যে বন্ধু বান্ধবদের সাথে মিশছে তাদের সমযোগ্য নয়। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক অন্তর্দৃষ্টি। শৈশবকালের শেষের দিকে শিশুরা অন্যকে বুঝতে শেখে, একই সঙ্গে নিজেকে আবিষ্কার করে, অন্যের জায়গায় নিজেকে ভাবতে শেখে, অন্যের মতো করে নিজেকে ভাবতে চায়। সামাজিক অভিযোজনের জন্য অন্যের অনুভূতি, আচরণ, চিন্তাধারা উপলব্ধি করার প্রয়োজন, যা তাদের এই স্তরে সর্বাধিক বিকাশ লাভ করে। প্রথম পর্যায়ে আমরা দেখলাম যে ওরা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের পরিস্থিতি দেখে এবং নিজেকে তাদের সঙ্গে তুলনা করে, এবং সেই সাথে সেই জিনিসটা ফুলফিলমেন্টের জন্য বায়নাও করে পরিবারের কাছে। কিন্তু যখন সামাজিক অন্তর্দৃষ্টি মানে অন্যের জায়গাটা বুঝতে শেখে, কিছু ক্ষেত্রে তারা বায়না করে অবুঝ হয়ে ওঠে, কিন্তু যখন তার পরিবারের লোক বিষয়টি ব্যাখ্যা করে এবং বোঝানোর চেষ্টা করে, সে যখন তার পারিপার্শ্বিক পরিস্থিতিটা দেখে এবং বোঝে, তখন
সে বিষয়টাকে বুঝতে শেখে, সে তার পরিবারের জায়গাটা বুঝতে শেখে এবং সে যার সাথে নিজের তুলনা করছে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে। এর মধ্যে দিয়ে তার মধ্যে অনুভূতি, আচার আচরণ, চিন্তাধারা, উপলব্ধি আসে। সেই সাথে নিজের বিষয়টিকেও সে ভাবতে শুরু করে, যেটা সামাজিক অন্তর্দৃষ্টি হিসেবে আমরা দেখছি। তিনি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, সহযোগিতা এবং সহানুভূতি। 4 বছর বয়স থেকে শিশুর মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব দাবি করার প্রবণতা শুরু হয়ে যায়। প্রথম থেকে সে পরিবারের মধ্যে এবং পরবর্তীকালে পরিবারের বাইরে অন্যান্য শিশুদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এবং সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণিত করার চেষ্টা করে। এর মধ্যে দিয়ে সে অন্য শিশুদের সাথে মেলামেশার কারণে তার মধ্যে সহযোগিতা ও সহানুভূতিশীল হয়ে ওঠে। বলছে যে যখন শিশুরা ছোট থাকে তার মধ্যে তাকে যদি কেউ ভালো বলে, সে সবসময় সবার কাছে ভালো জিনিসটা শুনতে চায় এবং তার থেকেও ভালো যদি কেউ হয় তার প্রতি তার মধ্যে একটু একটু হলেও ঈর্ষার বিষয়টি আসে এবং সে তখন তার থেকেও বেশি ভালো করে করার জন্য, ভালো হওয়ার জন্য প্রচেষ্টা শুরু করে। কিন্তু এর ফলে সে তো পরিবারের সবার সাথে মিশছে এবং বিদ্যালয়ে যাচ্ছে, সেখানেও আরও 5 জনের সাথে সে মেলামেশার ফলে তার সহযোগিতা এবং সহানুভূতিশীল হয়ে উঠছে। এরপরের পয়েন্ট হচ্ছে জনপ্রিয়তা। এই বয়সে শিশুদের মধ্যে নিজের জনপ্রিয়তা যথেষ্ট উৎসাহ থাকে। মূলত এখানে নিজের সহপাঠী, বন্ধু, পরিবারের থেকে প্রশংসা পাওয়ার বিষয়টিকে সে গুরুত্ব দিয়ে থাকে। এই ক্ষেত্রে শিশুর মধ্যে যদি বন্ধুত্ব, সামাজিকতা এই দুটি বৈশিষ্ট্যে বিশেষভাবে বিকশিত হয় তাহলে শিশু জনপ্রিয়তা লাভ করে। অন্যদিকে হিংসুটে, স্বার্থপর, অমিশুক, আক্রমণাত্মক মনোভাব হলে সে প্রত্যাখ্যিত হয়। নেতৃত্ব। সাধারণত দলের নেতারা জনপ্রিয়, সব জনপ্রিয় শিশুরা নেতৃত্ব দানে সক্ষম হয় না। নেতা প্রভাবশালী ব্যক্তিদের অধিকারী এবং অন্যান্য সদস্যরা তার কথা মতো কাজ করে। আর নেতাদের প্রতি সহানুভূতিশীল হয় এবং অন্যকে সাহায্য করে। কিন্তু সহানুভূতিশীলতা, নিঃস্বার্থপরতা, বন্ধুত্ব সুলভ ব্যবহার মনোভাবের ভিত্তিতেই দলের নেতা হিসেবে সে আনুগত্য লাভ করে থাকে বাকিদের কাছে। এর পরের পয়েন্ট হচ্ছে নিয়ম মেনে চলে। এই পর্যায়ে শিশু দলীয় নিয়ম মেনে চলতে শেখে। প্রথমে শিশু একা অথবা অন্যের অনুসরণ করে নিয়মকানুন অর্থ বোঝার চেষ্টা করে। দ্বিতীয় পর্যায়ে শিশু বড়দের পরিচালিত নিয়ম অনুযায়ী চলে অথবা দলের নিয়ম অনুসরণ করে চলে, দলের ইচ্ছাকে প্রাধান্য দেয়। তৃতীয় পর্যায়ে শিশু নিয়মের প্রয়োজনীয়তা অনুভব করে, নিয়মকে বদলানো যায়, নিয়মকে নিজের সুবিধা অনুযায়ী পরিবর্তন করা যায় সেটা অনুভব করে। এইভাবে দল শিশুর মনোভাবকে সমাজের নাগরিকতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিকশিত করতে সাহায্য করে। সমবয়সী ও অন্যান্যদের সঙ্গে নিজেকে মানিয়ে চলতে, পরস্পরের সঙ্গে বোঝাপড়া ও নিজেকে বোঝার প্রয়াস করতে শেখে। পরে 19 নম্বর প্রশ্ন, সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশে ফ্রয়েডের কথিত স্তরগুলির বর্ণনা করো, অথবা ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের স্তরকে কয় ভাগে ভাগ করা হয়েছে এই ভাগগুলি সংক্ষেপে বিবরণ দাও, সংক্ষেপে আলোচনা করো। এটা 16 আর 7 জন্য খুব গুরুত্বপূর্ণ। ফ্রয়েড ব্যক্তিত্বের গঠন সংক্রান্ত ধারণাটিকে প্রধানত 5টি ভাগে ভাগ করেছেন: মানসিক ক্রিয়া স্তর, প্রেষণা, অন্তর্দ্বন্দ্ব, যৌন চেতনা, ক্রমবিকাশ, ইদম, অহম, অধিসত্তা। প্রথমে হচ্ছে মানসিক ক্রিয়াস্তর। ফ্রয়েড মানসিক রোগীদের সঙ্গে কথাবার্তা, তাদের অসংলগ্নতা, তাদের চরিত্রের সঙ্গে সঙ্গতিহীন এইসব রোগীদের চিন্তায় অধিকাংশ মনের অচেতন স্তরের ক্রিয়া। এই ঘটনা থেকে তিনি মানসিক ক্রিয়ার 3টি স্তর অনুধাবন করতে পারেন। এগুলি হলো: 1 নম্বর হচ্ছে সচেতন বা কনসিয়াস। মনের চেতনার স্তরে চিন্তা ভাবনা সম্পর্কে ব্যক্তি সবসময় সচেতন। চেতনার মন সর্বদা বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে চলে। চেতন মন অবচেতনের তুলনায় অনেক বেশি বড় হয়ে থাকে। মানুষ যে সময়টায় সব থেকে বেশি চেতন থাকছে, যখন মানুষ জেগে থাকে বা যখন সে বর্তমানে সেই কাজটি করছে, সেই মুহূর্তে সে বাস্তবের সঙ্গে সংযোগ রক্ষা করে চলে, তখন অচেতনতার কোনো স্থান নেই তার জীবনে। প্রাক সচেতন বা প্রিকনসিয়াস। যে সকল ঘটনা আমাদের মনে নেই অথচ চেষ্টা করলে আমরা মনে করতে পারি, এই ঘটনাগুলির অবস্থান হলো প্রাক চেতন স্তরে। এই স্তরে বিষয়বস্তুগুলি অনুষঙ্গের সাহায্যে মানুষের মনে চেতনা স্তরে আনা যায়। অর্থাৎ যদি আমরা বর্তমানে দাঁড়িয়ে পুরনো কোনো আমাদের ছোটোবেলার 10-11 বছর বয়সী বা 8-9 বছর বয়সের কোনো স্মৃতিকে মনে করতে চাই, তাহলে আমরা এই সময় দাঁড়িয়ে একটু চেষ্টা করলে হয়তো মনে করতে পারবো। এইটাই হচ্ছে আমাদের প্রাক সচেতন স্তর। এরপরে হচ্ছে অবচেতন বা আনকনসিয়াস। প্রাক সচেতন স্তরের নিচের স্তরে রয়েছে অচেতন স্তর। এই স্তরে প্রক্রিয়াগুলো আমাদের জ্ঞানের পরিসীমার বাইরে, তবুও আমাদের সচেতন চিন্তা ও আচরণের উপর তাদের প্রভাব অত্যন্ত বেশি। ফ্রয়েড এই অচেতন প্রক্রিয়াকে অসঙ্গতিপূর্ণ, শিশুসুলভ, আদিম প্রভৃতি বলে বর্ণনা করেছেন। অবচেতন হচ্ছে এমন একটি স্তর যেখানে মানুষ তার মনের সমস্ত কল্পনা, ভাবনা ইত্যাদিকে সেই স্থান দিয়ে থাকে। এমন অনেক কিছু আছে যেগুলো আমরা কোনোদিন হয়তো দেখিনি, জানি না, চিনিও না, কিন্তু হঠাৎ করে সেই বস্তুগুলো আমাদের সামনে এলে মনে হয়েছে কোথাও এটা দেখেছি, এর সাথে আমার কোনো পূর্ব পরিচিতি রয়েছে। এই সমস্ত বিষয়গুলি থাকে যেটা আমাদের অবচেতন বা অচেতন স্তরে, সাবকনসিয়াস মাইন্ড যেটাকে আমরা বলি, সেখানে সংরক্ষিত থাকে। এরপরে হচ্ছে প্রেষণা। ফ্রয়েডের মত অনুসারে সাধারণত জৈবিক শক্তি থেকে প্রেষণা সৃষ্টি হয়। এই সাধারণ জৈবিক শক্তি প্রধানত 2 ধারায় প্রকাশিত হয়: সৃজনাত্মক, যাকে তিনি প্রাণশক্তি বলেছেন, অপরটি হচ্ছে ধ্বংসাত্মক, যাকে মারণ শক্তি বলে উল্লেখ করেছেন। 3 নম্বর হচ্ছে অন্তর্দ্বন্দ্ব। ফ্রয়েডের মতে মানব জীবনে ক্রমাগত অন্তর্দ্বন্দ্বমূলক পরিস্থিতি উদ্ভব হয় এবং তার উপর ভিত্তি করে এই ব্যক্তির ব্যক্তিত্ব গঠিত হয়। যেসব পরস্পর বিরোধী বিষয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় সেগুলিই হলো সুখভোগের নীতি ও বাস্তবিকতা নীতির মধ্যে দ্বন্দ্ব, ভালোবাসা ও ঘৃণার মধ্যে দ্বন্দ্ব, ক্রিয়া ও নিষ্ক্রিয়তার মধ্যে দ্বন্দ্ব প্রভৃতি। ব্যক্তি যত ভালোভাবে এই সবের সমাধান করতে সক্ষম হয়, ততই তার ব্যক্তিত্বের পরিপুষ্ট ঘটে। বক্তব্য হচ্ছে আমাদের নৈতিকতা মূলত বাস্তববোধ এবং ভালো মন্দ চিন্তা
উচিত অনুচিতের চিন্তাই হচ্ছে আমাদের এই অন্তর্দ্বন্দ্ব বিষয়টি। পরে হচ্ছে যৌন চেতনার ক্রমবিকাশ। ফ্রয়েডের তত্ত্ব অনুসারে শিশুর ব্যক্তিত্বের ক্রমবিকাশের সঙ্গে যৌন চেতনার ক্রমবিকাশের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়। এই স্তরে প্রধানত 3টি স্তর রয়েছে: শৈশবকাল, সুপ্তিকাল এবং বয়ঃসন্ধিকাল। এরপর হচ্ছে আমাদের ইদম, অহম ও অধিসত্তা। মানুষের মধ্যে কিছু কামনা, বাসনা, প্রবৃত্তি অচেতন স্তরে সক্রিয় অবস্থায় থাকে। এই অচেতন স্তরের প্রবৃত্তিগুলিকে ফ্রয়েড ইদম নাম দিয়েছে, যা জৈবিক শক্তির উৎস। হচ্ছে অহম, এমন একটি স্তর যার কিছু অংশ অচেতন অর্থাৎ ইদম দ্বারা আচ্ছন্ন, বাকি অংশটা সচেতন এবং বাস্তবের সঙ্গে সঙ্গতি রক্ষা করে চলে। তবে অহম পরিচালিত হয় বাস্তবের দ্বারা। অহম বিচার বুদ্ধি সম্পন্ন, যুক্তিধর্মী, সে ভালোভাবে বোঝে তাকে সমাজে অস্তিত্ব বজায় রেখে চলতে হলে বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে, তা না হলে তাকে কেউ মানবেই না। পর হচ্ছে অধিসত্তা। শিশুর মধ্যে এই অহমের বিকাশের ঘটার সঙ্গে সঙ্গে মানে বাস্তববোধ, অহম হচ্ছে কি বাস্তববোধ, আর ইদম হচ্ছে অবাস্তবিক বা অচেতন স্তর। অহম বিকাশের সঙ্গে সঙ্গে তার কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে অধিসত্তা গঠিত হয়। এই অধিসত্তা হচ্ছে নীতিবোধের দ্বারা পরিচালিত হয় এবং অবাঞ্ছিত কাজের জন্য অহমকে তিরস্কার করে। মূলত আমাদের বিবেক কেন্দ্রস্থলে থাকে অধিসত্তা। এটি শিশুকে সৎ জীবনযাপনের শিক্ষা দিয়ে থাকে, সামাজিক বিধিনিষেধ মাতাপিতা ও শিক্ষকের কাছ থেকে অর্জন করা নীতিবোধের শিক্ষা দিয়ে থাকে, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত নীতিবোধ ও বাধা নিষেধের ধারণা থেকে কিছু মিলিত হয়ে তৈরি হয় অধিসত্তা। এই অধিসত্তাই অহমকে পরিচালিত করে বর্তমান পরিস্থিতিতে ভালো কাজটি করার জন্য। অহম তার শক্তি সঞ্চয় করে ইদমের কাছ থেকে এবং তার কাজের নৈতিক সমর্থন লাভ করে অধিসত্তার কাছ থেকে। অহম যখন ইদম ও অধিসত্তার সঙ্গে সংঘাতের সমাধান করতে ব্যর্থ হয়, তখনই ব্যক্তির জীবনে সামাজিক বিপর্যয় ঘটে। ফ্রয়েড শিশুর ব্যক্তিত্বের ক্রমবিকাশে যে ব্যাখ্যা দিয়েছেন তা মনোবিজ্ঞানের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। শিশুর ব্যক্তিত্বের ক্রমবিকাশ বুঝতে এটি প্রভূত সাহায্য করে। 20 নম্বর প্রশ্ন, মানব জীবনের সুপ্তিকাল কোনটি? এই স্তরের এমন নামকরণ করা হয় কেন? এটি 2 নম্বরের প্রশ্ন। শৈশব ও বয়ঃসন্ধিকাল মধ্যবর্তী পর্যায় হচ্ছে এই সুপ্তিকাল আসে। এই সময়কালে স্থায়িত্ব হলো যৌবন আগমন পর্যন্ত। এই সময় শিশুর মধ্যে তার যৌন প্রবৃত্তিগুলি কোনো প্রকার সুস্পষ্ট প্রকাশ থাকে না বলে একে সুপ্তিকাল বা প্রসুপ্তিকাল বলা হয়েছে। 21 নম্বর প্রশ্ন, আজকে আমাদের এটি শেষ প্রশ্ন। এটি 7 অথবা 16-র জন্য গুরুত্বপূর্ণ। বয়ঃসন্ধিক্ষণে মূলত 7-এর জন্য সবথেকে আইডিয়াল হবে। বয়ঃসন্ধিক্ষণে কিশোরেরা তাদের পরিচিতির জন্য কোন কোন বিষয়ের উপর প্রতিক্রিয়া করে আর এই স্তরে শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। বাল্যকালের পরিসমাপ্তি ও প্রাপ্তবয়স্ক সময়ের পূর্বে সূচনার মধ্যবর্তী পর্যায়ে এই বয়ঃসন্ধিক্ষণ। এই বয়সে অনিশ্চয়তা শিক্ষার্থীদের মধ্যে আত্মপরিচয়ের বিভ্রান্তি সৃষ্টি করে। সে নিজেকে বারংবার প্রশ্ন করে, কে আমি, আমার পরিচয় কী? সঠিক উত্তর সে পায় না। নতুন চ্যালেঞ্জ এবং জটিল পরিস্থিতি, অনিশ্চিত ভবিষ্যৎ, বিভিন্ন ধরনের জটিল সমস্যার সম্মুখীন হতে থাকে এই বয়ঃসন্ধিক্ষণেতেই। দেখবে এই যে বয়ঃসন্ধিক্ষণ, এই সময় একটা শৈশব থেকে বা শিশু থেকে তার মধ্যে এই যে প্রাপ্তবয়স্ক পর্যায়, এখানে অনেক রকম জটিলতার সমস্যা প্রশ্ন তাকে বারবার ফেস করতে হয়। নানা রকম শারীরিক পরিবর্তনও তার মধ্যে ঘটতে বলছে। বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে যে বয়ঃসন্ধিক্ষণে কিশোরীরা তাদের পরিচিতির জন্য 4টি বিষয়ের উপর সর্বাধিক প্রতিক্রিয়া করে থাকে। আবদ্ধতার পরিচয়ের দিক নির্ণয়ের অক্ষমতা। এই সময় শিশুদের মধ্যে যে তারা জানে না যে স্পষ্টভাবে যে তাদের আসল পরিচয়টাই কী, তারা কী হতে চায়, কী করতে চায়, নানা সমস্যার সম্মুখীন তারা। পরিচয় নির্বাচন অন্য কেউ নির্দিষ্ট করে দিয়েছে কোনো বিষয় বা দায়িত্ব, তাকেই সে দায়বদ্ধতা মেনে নিতে হয়। কেউ একটা কিছু বলে দিয়েছে, ধারণা দিয়ে দিয়েছে যে এটাই সত্যি, এটাই উচিত, এটা করা উচিত না, তো তাকে সেই ধারণা অনুযায়ী মেনে চলতে হয়। 3 হচ্ছে পরিচয়হীনতা, অর্থাৎ এখন পারছি না, তবে ভবিষ্যতে কোনো এক সময় করার ইচ্ছা। কোনো একটা বিষয় নিয়ে তার ইচ্ছা হলো হয়তো সেই বিষয়টি কার্যকরী করে, কিন্তু তার বিভিন্ন সম্মুখে বাধা থাকার জন্য সে সেই মুহূর্তে সেটা করলো না, কিন্তু তবু ইচ্ছা থেকে গেল যে পরবর্তীকালে কখনো আমি আমার স্বপ্ন পূরণের জন্য এই কাজটা করব। 4th পয়েন্ট হচ্ছে পরিচয় লাভ, অর্থাৎ পরিচয়ের দায়বদ্ধতা স্বীকার করা এবং সব রকম অবস্থায় দায়বদ্ধতাকে রক্ষা করা। যে আমি কিছু একটা তার কাছে দায়বদ্ধতা বা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে মেনে নেওয়া যে হ্যাঁ এটাই এখন আমার পরিস্থিতি, এই অবস্থাতেই আমাকে এই কার্যটা করতে হবে এবং আমাকে নিজের ইচ্ছা পূরণের জন্য এই স্থানে পৌঁছতে হবে, তার জন্য আমাকে এখন এই কার্যটা ভালো করে করতে হবে। এটাই হচ্ছে বক্তব্য। নেক্সট হচ্ছে কৈশোর বা বয়ঃসন্ধিকালে শিক্ষাগত কৈশোরকালে শিক্ষায় সামাজিক দিকের উপর খুব গুরুত্বপূর্ণ বিষয়। বয়ঃসন্ধিক্ষণে শিক্ষার্থীদের মন ও সামাজিক পরিণমনে সাহায্য করতে হবে এবং যেসব কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করতে হয় তা আলোচনা করা হলো। প্রথমত বয়ঃসন্ধিক্ষণ যেহেতু শিক্ষার্থীর পরিপূর্ণ বা প্রাপ্তবয়স্ক অবস্থার পূর্ববর্তী সত্তা, তাই সেই জন্য তাকে এই সময় থেকে তাকে পরিণত মনস্ক করে তোলার জন্য তার সাথে ন্যায় আচরণ, স্বাধীনতা, মর্যাদা দান করার প্রয়াস করতে হবে। বিতর্কে আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এবং সমস্ত পরিস্থিতিকে একটি শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। এর প্রভাবে তার মধ্যে একটি পরিণত মনস্ক মনোভাব গড়ে উঠবে। যে এই পরিস্থিতির মধ্যে বয়ঃসন্ধিক্ষণে তাকে ন্যায় নীতি আচরণের শেখাতে হলে তার সাথে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। তুমি যদি তার সাথে ন্যায় বিচারে না করো বা তার সাথে ন্যায় অন্যায়ের বিষয়টি শিক্ষা বা উদাহরণ তুলে না ধরো, তাহলে তার মধ্যে ন্যায় নীতিবোধ গড়ে উঠবে না। আচরণ, স্বাধীনতা, মর্যাদা, তাকে তুমি যদি মর্যাদা দাও তবে সে মর্যাদা দিতে শিখবে। দ্বিতীয় হচ্ছে কঠিন
অথচ বাস্তবসম্মত লক্ষ্য অর্জনের দিকে তাকে উৎসাহিত করতে হবে। শ্রেণীকক্ষের কার্যাবলীর সঙ্গে ভবিষ্যৎ মহাবিদ্যালয়ের পঠন পাঠন এবং বৃত্তির ক্ষেত্রে যাতে সম্পর্ক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এমন কিছু কাজ করাতে হবে যাতে বাস্তবসম্মত, যেটা পরবর্তী জীবনে পঠন পাঠন কলেজে গিয়েও সেটা কাজে লাগবে এবং বৃত্তির ক্ষেত্রে পেশা নির্বাচনের ক্ষেত্রেও সেটা কাজে লাগবে। 3 হচ্ছে জৈবিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে উপযুক্ত বিষয়বস্তু সরবরাহ করতে হবে, যে বিষয়গুলি শিক্ষার্থীর কাছে চ্যালেঞ্জিং বিষয় হবে কিন্তু সেগুলিকে সমাধান করার ক্ষমতা তার মধ্যে থাকবে। এর মাধ্যমে তার জটিল পরিস্থিতির সমাধান করার প্রবণতা, অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস গড়ে উঠবে। এবং শ্রেণীকক্ষের বিভিন্ন কার্যাবলী ও পরিস্থিতি এমন রাখতে হবে যাতে শিক্ষার্থী বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে অবহিত হতে পারে এবং এই সমস্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে কীভাবে চলতে হয়, সমস্যার সমাধান করতে হয় কীভাবে, এই পরিস্থিতির মাধ্যমে শেখাতে হবে। সেই জন্য কৈশোর বা বয়ঃসন্ধিক্ষণের শিক্ষাগত তাৎপর্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। আমাদের 3rd চ্যাপ্টারটা এইভাবে আমাদের কমপ্লিট হলো। এই 21টা প্রশ্ন এখানে আমি তোমাদেরকে 2, 7 এবং 16 নম্বরের প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেনগুলো, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে করিয়ে দিলাম।